হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা পরবর্তী অংশে যাব। আগের দিন রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান দুটি ত্রুটি আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ যে ত্রুটি কিরকম না, ওই যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ছিল, সেখানে একটি মতবাদকে সে স্যাটিসফাই করতে পারেনি। তো সেই মতবাদের পরিপ্রেক্ষিতে যখন আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা গেল না, তারপর বিজ্ঞানী প্লাঙ্ক প্লাঙ্ক একটি তত্ত্ব নিয়ে এসেছিলেন। সেই তত্ত্বটাকে আমরা বলে থাকি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো আমরা স্ক্রিন কই? হ্যাঁ, স্ক্রিন আসছে, আমি দিচ্ছি। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে শুরু হবে আজকের নতুন ক্লাস। ওকে, তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের তিনটে প্রধান স্বীকার্য আমরা এখানে আলোচনা করব, যার উপর বেস করে আমরা পরবর্তী অংশে যাব এবং বোরের যে পরমাণু মডেল বা সোমারফিল্ডের যে পরমাণু মডেল সেটা ব্যাখ্যা হবে। তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের প্রধান যে স্বীকার্য সেগুলি একটি করে দেখাচ্ছি। দেখ, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটাকে আমরা বলে থাকি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কণা ধর্ম। কণা ধর্মটাই ব্যাখ্যাটা করেছিলেন এবং সেটাকে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব হিসেবে ট্রিট করা হয়। ম্যাক্সওয়েলের যে তত্ত্ব সেখানে কিন্তু তরঙ্গের কণা ধর্মের কথা বিবেচনা করা হয়নি, অর্থাৎ তরঙ্গের মধ্যে কোনো সূক্ষ্ম কণার স্রোত তীব্র গতিতে ধাবমান হলে সেটাও যে একটা তরঙ্গ হতে পারে, এই মতবাদটা কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্বে ছিল না। তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মানে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা ধর্মটাকে ব্যাখ্যা করেছে। ওকে, তো এর প্রথম যে তত্ত্বটা বলা হয়েছে সেটা একটু ভালো করে একবার দেখ কি বলেছে। কোনো বস্তুর দ্বারা শক্তি বিকিরণ বা শোষণ নিরবচ্ছিন্নভাবে ঘটে না। শক্তির বিকিরণ বা শোষণ সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। নির্দিষ্ট স্বল্প পরিমাণ ওই শক্তিকে কোয়ান্টাম বলে, আর আলোক রশ্মির ক্ষেত্রে এই কোয়ান্টামকে আমরা ফোটন বলি। নিশ্চয় কিছু বোঝা গেল না? তো বুঝিয়ে দিচ্ছি আমি এটা তত্ত্বটা আসলে কি বলছে। যে ফটো ইলেকট্রিক এফেক্টটা আগের দিন আমি দেখাচ্ছিলাম, সেখানে আমি বারবার একটা পয়েন্ট জোর দিয়ে বলছিলাম যে আলো পড়লেই কিন্তু সেখান থেকে ইলেকট্রন নির্গমন শুরু হয় না। আলোর একটি ন্যূনতম কম্পাঙ্ক বা ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বস্তুর পৃষ্ঠতলে আপতিত হলে তবেই একমাত্র ইলেকট্রন নির্গমনটা শুরু হয়। বলছে শক্তির শোষণটা যদি কন্টিনিউয়াসলি হতো, এখানে নিরবচ্ছিন্নভাবে ঘটে না কথাটা বলছে, কন্টিনিউয়াসলি যদি হতো বা নিরবচ্ছিন্নভাবে যদি হতো তাহলে কিন্তু আলো পড়ার সাথে সাথেই ইলেকট্রন নির্গত হতো, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়াতে সেই ঘটনা আমরা দেখতে পাইনি। সেই জন্য তার উপর বেস করেই প্লাঙ্ক এই কোয়ান্টাম তত্ত্বের এই প্রথম লাইনটা বলেছেন যে যখন কোনো বস্তু শক্তি শোষণ বা বিকিরণ করে সে কখনোই কন্টিনিউয়াসলি করে না। তাহলে কিভাবে করে না, সে একটি সর্বদাই ন্যূনতম একটা শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে সে শোষণ করে। মানেটা কি? এর একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শোন। ধর আমরা যখন খাই, জল খাই যখন, আর মনে কর ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি এবং জল নিয়ে বসেছি, জল খাচ্ছি, জলে যখন গ্লাসে করে ধর জল খাচ্ছি, জল খাওয়াটা কিন্তু আমরা গ্লাসে করে খাওয়ার সময় কন্টিনিউয়াসলি খেতে থাকি। কিন্তু যখন আমরা ভাত খাই, এক মুঠো করে করে খাই, এক মুঠো নিয়ে মুখে তুললাম সেটা খাচ্ছি, তারপরে আবার এক মুঠো নিয়ে মুখে তুললাম আবার খাচ্ছি। তো শক্তির এই শোষণটা বলছে ওই ভাত খাওয়ার মতো। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে একটা মুঠো হিসাবে খাচ্ছি, মানে ন্যূনতম শক্তি ওইটা, এক মুঠো ভাত মানে ওইটাই ন্যূনতম শক্তি, সেটির গুণিতকে সবসময় ঘটবে। অর্থাৎ এক মুঠো ভাত একসাথে খেতে পারি বা দু মুঠো খেতে পারি একসাথে, তিন মুঠো খেতে পারি,
কিন্তু কখনোই জল খাওয়ার মতো কন্টিনিউয়াসলি শক্তি কোনো বস্তু শোষণ করে না। বোঝা গেল বিষয়টা? তাহলে ওই যে ন্যূনতম শক্তি, অর্থাৎ ওই যে ধর এক মুঠো ভাত, ওই যে ন্যূনতম শক্তিটা, ওইটাকে আমরা বলছি এখানে কোয়ান্টাম। ওকে, আলোক রশ্মি যদি হয়, এবার শক্তি তো তাপও হতে পারে, আলো হতে পারে, যদি আলোক রশ্মি হয় তাহলে আলোক রশ্মির ক্ষেত্রে ওই যে ন্যূনতম শক্তিটার নাম দেওয়া হয় ফোটন। আশা করি আমি ফার্স্ট পয়েন্টটা বোঝাতে পেরেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারিস। ঠিক আছে, তাহলে আমি সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। দেখ সেকেন্ড পয়েন্টটা কি বলেছে না, প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণ ধ্রুবক নয়, এটি বিকিরিত রশ্মি বা শোষিত বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করে। ওই যে ভাত খাওয়ার ব্যাপারটা বলছিলাম, যে এক মুঠো ভাত, প্রত্যেকের মুঠোর সাইজ কি সমান? আমি এক মুঠো ভাত খেলে আমার যতটা ভাত উঠবে, বিভিন্ন জন তাদের বিভিন্ন রকম পরিমাণে উঠবে। তার মানে ওই যে আমি ন্যূনতম শক্তির পরিমাণটা বলছি সেটা কিন্তু ধ্রুবক নয়, সেটা কিসের উপর নির্ভর করবে না, যে শক্তিটা সে শোষণ করছে বস্তুটা, বা যে শক্তিটা সে বিকিরণ করছে, সেই শক্তিটার উপর, তার কম্পাঙ্কের উপর নির্ভর করবে। বুঝতে পেরেছি সেকেন্ড পয়েন্ট? ঠিক আছে, এরপর নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3টা বলছে প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি নিহিত থাকে তা তরঙ্গের কম্পাঙ্ক এর সমানুপাতিক। কম্পাঙ্ক, সেকেন্ড পয়েন্টে বলা হলো যে কম্পাঙ্কের উপর নির্ভর করে। সেটা কিভাবে নির্ভর করে না, বলছে যদি কম্পাঙ্ক বেশি হয় তাহলে ওই ন্যূনতম যে শক্তিটা, যাকে আমরা কোয়ান্টাম বা ফোটন বলছি, তার মানটাও বেশি হবে, সমানুপাতিক বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এটার একটা গাণিতিক রূপ আসতে পারে, সেই গাণিতিক রূপটা কি হবে একটু দেখ। অর্থাৎ এই যে পয়েন্টটা বলা হলো, এটা হচ্ছে ই ভ্যারিজ উইথ নিউ। ই মানে ওই ন্যূনতম শক্তিটা মনে কর, সেটা তাহলে কিসের সাথে ভ্যারিজ উইথ হবে? নিউ। এটা নিউ চিহ্ন বলে, এটা কম্পাঙ্ক কে আমরা এই নিউ চিহ্ন দিয়ে চিহ্নিত করি, ভি এর মতো দেখতে খানিকটা। এটাকে আমরা ইকুয়াল যদি করতে চাই, নিশ্চয়ই জানিস এটা একটা সমানুপাতিক ধ্রুবক আছে, ই সমান এইচ নিউ, স্মল এইচ। আগের দিন ম্যাথ করতে যে আমি বলেছিলাম এইচ এর মানটা পরে আসবে, লিখে রাখ। তো সেই এইচ আসলে কি, এখানে ই হচ্ছে প্রতিটি কোয়ান্টাম তথা ফোটনের শক্তি, আর নিউ হচ্ছে ওই যে শক্তিটা শোষণ করছে সেই তরঙ্গের কম্পাঙ্কটা, আর এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের রেসপেক্টে এই ধ্রুবকটার নামকরণ করা হয়েছে প্লাঙ্কের ধ্রুবক। বোঝা গেল? এখন এই প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা বের করতে পারি, বিভিন্ন ক্যালকুলেশন আছে, আমরা শুধু মানটা মনে রাখবো। সেই মানটা কত হয়, যার মানটা আমি বলে দিয়েছি। দেখ দুটো যে সিস্টেম হয়, একটা সিজিএস সিস্টেম আর এসআই সিস্টেম, দুটোতেই দেওয়া আছে যে 6.626, কিছু কিছু বইতে 6.627 থাকে, যেটা খুশি নিতে পারি। 6.626 ইন্টু 10⁻27 আর্থ সেকেন্ড সিজিএস এ হলে, আর এসআই তে কত হবে না 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। বোঝা গেল? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের এই তিনটে মূল বিষয় কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই তো? আচ্ছা, এর পরবর্তী অংশে আমরা যাচ্ছি। দেখ তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর এই বলছে কোনো বস্তু দ্বারা শোষিত বা বিকিরিত মোট শক্তির পরিমাণটা সেটা কত হবে না, ইকুয়াল টু এন এইচ নিউ। ভালো করে বলছি, একটা বস্তু যখন শক্তি শোষণ করবে সবসময় ন্যূনতম শক্তি সে কত নেবে বলা হচ্ছে, ন্যূনতম সে কিন্তু এইচ নিউই নেবে, এর থেকে কম নিতে পারে না, এবং এর পূর্ণ সংখ্যার গুণিতকে নেবে। মানে হয় এইচ নিউ নেবে, না হলে 2h নিউ নেবে, তা না হলে 3h নিউ নেবে। এরকম কখনোই এমনটা হবে না যে 1.5h নিউ, এরকমটা হবে না। প্লাঙ্কের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাম তত্ত্ব মানে সবসময় পূর্ণ সংখ্যা হবে। বোঝা গেল? তো এখানে তাহলে একটা বস্তু কতটা শক্তি শোষণ বা বিকিরণ করছে সেটা সবসময় ই সমান হবে এনএইচ নিউ, যেখানে এন এর মানটা এন সমান 1, 2, 3 ইত্যাদি যে কোনো
পূর্ণ সংখ্যা হবে সবসময়, কখনোই কিন্তু n এর মান ভগ্নাংশ হবে না। বোঝা গেল? তাহলে এখানে এইচ নিউ যদি একটা ফোটনের শক্তি হয়, তাহলে NH নিউ মানে n সংখ্যক ফোটনের শক্তি। অর্থাৎ কোনো একটা বস্তু যদি মোট n সংখ্যক ফোটন সে শোষণ করে, তাহলে সে কতটা মোট শক্তি শোষণ করলো? না NH নিউ পরিমাণ শক্তি শোষণ করলো। বুঝে গেছে? আচ্ছা, এরপরে এখানে বলে দিয়েছে যে n বস্তু দ্বারা শোষিত বিকিরিত কোয়ান্টাম বা ফোটনের সংখ্যা। এবার একটি ফোটনের শক্তিকে আমরা সবসময় কি বলে থাকি? 1 কোয়ান্টাম, যেটা আমি আগেই বললাম। আর 1 মোল ফোটনের শক্তিকে 1 আইনস্টাইন বলে। আমি এগুলো বক্স করে দিয়েছি, এগুলো মনে রাখার বিষয়। ঠিক আছে? যে 1 মোল ফোটনের শক্তি সেটা কিন্তু 1 আইনস্টাইন। 1 মোল ফোটনের শক্তি অনেকটাই বেশি হবে, তার মানে আইনস্টাইনটাকে আমরা একটা শক্তির বড় একক বলতে পারি। বুঝা গেল? তার মানে আমরা বলতে পারি যে 1 আইনস্টাইন শক্তি সমান n0 h নিউ। আমরা অ্যাভোগাড্রো নাম্বারটাকে n এ দিয়ে লিখে থাকি, অনেক সময় n0 লেখা হয়। এখানে n এ বা n0টা কিন্তু এখানে অ্যাভোগাড্রো সংখ্যা। তো আমরা জানি 1 মোল মানেই তো কণা সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক সবসময়। সেই জন্য অ্যাভোগাড্রো সংখ্যক ফোটনের শক্তি সেটা কত হবে? n0 h নিউ। তাহলে 1 আইনস্টাইন শক্তি মানে এটাকেই বোঝায়। বোঝা গেল? এই হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মোটামুটি একটা সামারি। এইটুকু জানলেই এখন আপাতত হবে। ঠিক আছে? এই কটা পয়েন্টের উপর বেস করে পরবর্তীতে আমরা বোরের তত্ত্বতে যাব আর কি। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। ঠিক আছে, আশা করি সকলেরই নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আমরা এখানে কিছু গাণিতিক সমস্যা আমি দিয়েছি, এইগুলো দু একটা করে সলভ করার চেষ্টা করব, এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা পড়লাম ওর উপর বেস করে। ঠিক আছে? তো এটা ফার্স্ট একটা কোশ্চেনটা আমি একটু দেখে দিচ্ছি কিভাবে হবে। একটু খাতা আছে নিশ্চয়ই, খাতা পেন নিয়ে বসবি সবসময়, পাশে ক্যালকুলেটর যেন থাকে। তো ফার্স্টের কোশ্চেনটা সলভ করার একটু চেষ্টা করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে যে 5000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম চিহ্ন এটা আমরা জানি, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি একটি ধাতব পৃষ্ঠে আপতিত হওয়ার ফলে ধাতব পৃষ্ঠ 10⁻⁻7 জুল শক্তি অর্জন করে। বলছে তাহলে ধাতুর পৃষ্ঠতলে কতগুলি ফোটন আপতিত হলো নির্ণয় করো। ঠিক আছে? তাহলে ফোটন সংখ্যা n সংখ্যক যদি হয়, তাহলে শক্তির পরিমাণ E সমান NH নিউ। একটু আগে একটা ফর্মুলা আমি বললাম, তাহলে ওর উপর বেস করে হবে। আমি একটা প্রবলেম সলভ করে দেখে দিচ্ছি কিভাবে করতে হয়, একটু দেখ ভালো করে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে কত? 5000 অ্যাংস্ট্রম। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দিয়ে লিখে থাকি, ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। এটা সমানই একবারে আমি সিজিএস এ করে রাখবো যে 5000 ইন্টু 10⁻⁻8 সিএম, সেন্টিমিটার হয়ে গেল অ্যাংস্ট্রমটা। 5000 ইন্টু 10⁻⁻8 এত সেন্টিমিটার। ওকে, ল্যামডা হয়ে গেল। এবার আমরা জানি যে ই সমান এন এইচ নিউ। এইমাত্র শিখলাম যে ই সমান এন এইচ নিউ। ওকে, এখানে এনটাই বের করতে হবে, কারণ কতগুলি ফোটন শোষণ করেছে বলেছে। তাহলে এন সমান লিখে নিই। তাহলে এন ইকুয়াল টু কি লেখা যাবে? না ই বাই এইচ নিউ। ওকে, ই বাই এইচ নিউ। এবার আমাদের এখানে তো নিউ দেওয়া নেই, কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে। তাহলে ল্যামডার সাথে নিউ এর আমরা রিলেশন জানি, ভি সমান কি নিউ ল্যামডা, তাই না? তাহলে নিউ সমান, এখান থেকে নিউ সমান কি নেব? নিউ সমান হবে দেখ কি না ভি বাই, সরি এটা ভি হবে, ভি বাই ল্যামডা।
সমান হবে দেখ ভি বাই ল্যামডা, ভি বাই ল্যামডা। ভি মানে কিন্তু এখানে আলোর গতিবেগ, আমরা এখানে সিও নিতে পারি, ওটা আলোর গতিবেগে সি দিয়ে লেখা হয়, সেই মানটা আমরা জানি, সেটা বসিয়ে দেবো তাহলেই হবে। তাহলে এই ফর্মুলাই বসা ই বাই এইচ, নিউ এর জায়গায় এটা বসালে ল্যামডাটা উপরে উঠে যাবে, তাই না, উপরে ল্যামডাটা উঠে যাবে, আর দেখ নিচে ওই ভি বা সি যেটা আলোর গতিবেগ পড়ে থাকবে। তাহলে এন ইকুয়াল টু, অর্থাৎ ফোটনের সংখ্যা এন ইকুয়াল টু কিন্তু ফর্মুলাটা এরকম দাঁড়াবে। এবার ভ্যালুগুলো বসিয়ে দে এই ফর্মুলাতে, কোনটা কত দেওয়া আছে, ইটা কোশ্চেনে দেওয়া আছে, দেখ ইটা কত দেওয়া আছে, 10⁻⁻7 জুল, তার মানে এটা এসআই করেছে, হ্যাঁ এসআই করেছে মানে আমি এটা সিজিএসএ নিয়ে চলে যাব, কারণ সেন্টিমিটারেই করলাম অ্যাংস্ট্রমটাকে, হ্যাঁ তাহলে কি বসাবো বল, এর জায়গায় কত মান বসাবো, 10⁻⁻7 ইন্টু 10⁻7, কেন করলাম না, এটা আর্গে হয়ে গেল, তাই না, জুলকে আর্গে করতে গেলে আমরা 10⁻7 দিয়ে গুণ করি, সিজিএস সিস্টেমে তবে আসবে, এটা শক্তির মানটা হয়ে গেল। এবার ল্যামডার মানটা 5000 ইন্টু ওইটা বোঝাবো, 5000 ইন্টু 10⁻, কত 5000 ইন্টু 10⁻⁻8, ওকে। এইচ এর মান প্লাঙ্কের কনস্ট্যান্ট, সিজিএসএ বসাবো, সিজিএসএ করছি, পুরো সিস্টেমটা সিজিএসএ করছি আমরা, সিজিএসএ কত বললাম না 6.626 ইন্টু 10⁻⁻27 আছে, দেখ সিজিএসএ এরকম বলেছিলাম, ওকে। এবং ভি হচ্ছে এখানে আলোর গতিবেগটা ধরতে হবে, ফোটন মানে আলোক রশ্মি ধরেছি তো আমরা, তাহলে আলোর গতিবেগের মান সিজিএসএ জানিস কত, 3 ইন্টু 10⁻, কত 10 সেন্টিমিটারে, ওকে। তাহলে এই জিনিসটা ক্যালকুলেশনটা করতে হবে, ডিজিট গুলো ক্যালকুলেট কর, পাওয়ারটা হয়ে যাবে, এটা ক্যালকুলেট করে বল আমাকে, দেখি কে বলতে পারে তাড়াতাড়ি। আচ্ছা তোমাদের কথা মতো যে 0.25 ইন্টু 10⁻12, তাই তো, তো এটাকে আমরা 2.5 হিসাবে লিখি, একটা ডিজিট পরে সাধারণত 2.5 into 10⁻11, 10⁻11, এটা হবে কারেক্ট অ্যান্সার, মানে ফোটনের সংখ্যা, তাই তো, এটা হবে ফোটনের সংখ্যা, এটাই ফাইনাল অ্যান্সার হবে। আচ্ছা কার বুঝতে অসুবিধা আছে কোশ্চেন করতে পারিস, এটা হবে অ্যান্সার, স্পিকার অন করে কোশ্চেন করতে পারিস যদি কারো বুঝতে অসুবিধা থাকে। আমি একটু জুম আউট করে দিচ্ছি, এটা একটু দেখে নে পুরো পেজটা একবার, কারো যদি খাতায় না করতে পারিস এইটা একটা স্ক্রিনশট নিয়ে পরে খাতায় কিন্তু এটা করে রাখবি, হ্যাঁ এই জিনিসটা, কারো বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতে পারিস। ওকে, আচ্ছা পরের, তাহলে পরের কোশ্চেনটাই যাচ্ছি। দেখ পরের কোশ্চেনটা কি বলেছে একটু পড়ে, যে 2.5 ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণের 1 মোল ফোটনের শক্তি গণনা করো। ঠিক আছে, কম্পাঙ্কটা দেওয়া আছে আর 1 মোল ফোটনের শক্তি গণনা করতে বলছে, এইচ এর ভ্যালুটা পাশে বলেছে এসআই ইউনিটে, তাহলে এসআই ইউনিটে বের করবো, সবকিছু ডেটা এসআই ইউনিটেই বসাবো। ঠিক আছে, এটা করার চেষ্টা কর, কারো যদি হয়ে থাকে আমাকে জানা অ্যান্সারটা কত হলো। তাহলে এই প্রবলেমটা আইনস্টাইন এর যে ইকুয়েশন, এক আইনস্টাইনের যে ইকুয়েশনটা আমি বলেছিলাম সেই ইকুয়েশনটা থেকে আসবে। তো n0 মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এইচ এর ভ্যালুটা দেওয়া আছে এখানে 6.626 ইন্টু 10⁻, কত দেওয়া আছে এসআই তে দেওয়া আছে 10⁻−34, এসআই তাই হয়, এটা 10⁻−34 হবে, -34
ইন্টু নিউ এর ভ্যালু তো সরাসরি দেওয়াই আছে, নিউ এর ভ্যালু আছে 2.5 ইন্টু 10^14। খুব সিম্পল প্রবলেম একটা। 2.5 ইন্টু 10^14, এই হচ্ছে আমি এইচ এর ভ্যালু যে ইউনিটে বসিয়েছি সেই ইউনিটেই এনার্জিটা আসবে। তো এই এইচ এর ভ্যালু তো আমি এসআই ইউনিটে বসিয়েছি, তাহলে এসআই ইউনিটে আসবে, এখানে এটা জুল হয়ে যাবে, এটা ইউনিটটা হবে জুল। এটা ক্যালকুলেশন করতে পারি জাস্ট। ওকে, এটা কত কত হয়েছে বললি রে? টেন টু দি পাওয়ার 5। হ্যাঁ, 10^5 হচ্ছে এত জুল। ঠিক আছে, ওকে, এটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, পরের প্রবলেম একই রকম হলে আমরা বেরিয়ে যাব। দেখ, তিনি এটা বলেছে যে 400 nm, nm মানে ন্যানোমিটার, তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো থেকে 1 জুল শক্তি পাওয়ার জন্য কতগুলি ফোটনের প্রয়োজন হবে? করা যাবে নিশ্চয়ই। এখানে ন্যানোমিটার মানে 1 ন্যানোমিটার সমান কত মিটার রে? 10⁻⁹ মিটার। ওকে, এটা এসআই সিস্টেমে করবি, 10⁻⁹ মিটার এটা ধরে। এটা আশা করি এটা পেরে যাবে। তো এটা চেষ্টা করি বাড়িতে। আচ্ছা, পরের 4 নম্বরটা একটি বলে দিচ্ছি। দেখ, একটি ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, জুল এককে শক্তি কত? তো জুল এককে শক্তি তো ই সমান এইচ নিউ, তাহলে এইচ এর ভ্যালুটা এসআই তে বসিয়ে দেবো, আর নিউ এর ভ্যালুটা সরাসরি এটা দিয়ে দেওয়া আছে। বুঝতে পারা গেল? খুব ইজি, এটা এক লাইনেই হয়ে যাবে। তাহলে 4টাও হয়ে যাবে, বাড়িতে করে নিবি। আচ্ছা, 5-এর প্রবলেমটা কি বলেছে দেখ। 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রতিটি কোয়ান্টামের শক্তির পরিমাণ গণনা করো। প্রথমে প্রবলেমটার মতো, প্রতিটি কোয়ান্টামের মানে ই সমান কি এইচ নিউ, এই ফর্মুলাটা হবে তোরে 5-এরটা। ই সমান হচ্ছে এইচ নিউ, যেহেতু একটা একটা ফোটন বলেছে, প্রতি কোয়ান্টাম বলেছে, তাহলে এইখানে এইচ ইন্টু, এবার নিউ এর জায়গায় এখানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, নিউ এর জায়গায় কি বললাম, কি লিখতে হবে? নিউ এর জায়গায় সি বাই ল্যামডা। ওকে, নিউ এর জায়গায় লিখবো আমরা সি বাই ল্যামডা। এবার শক্তিটা যদি এসআই করতে চাস, তাহলে সি এর ভ্যালুটা এসআই ইউনিটে বসাতে হবে, 3 ইন্টু 10⁸8। ওকে, আর 5000 অ্যাংস্ট্রমটাকে এটা মিটারে নিতে হবে। সিজিএসএ করলে তাহলে সেন্টিমিটারে নেবো, আর এটা সেন্টিমিটারে করবো। এই ফর্মুলাটা ইউজ করে এই ম্যাথটা হয়ে যাবে। বুঝতে পেরেছি যেটা কারো অসুবিধা আছে বুঝতে? ঠিক আছে, তাহলে 6-এরটা কি হবে? 6টা কেউ পেরেছিস? 6টা কেউ করে থাকলে বল। এটা 6000 অ্যাংস্ট্রম। স্যার 1:3 না 3:1 স্যার? আচ্ছা, সেটা তো করে দেখতে হবে, তাহলেই বোঝা যাবে। ও যেটা করেছে ওটা বললো আমাকে। আচ্ছা, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখ 6-টা। তো 3:1 আসছে। 3:1 আসছে। আচ্ছা, আসো ই হ্যাঁ স্যার 3:1। ইকুয়াল টু এইচ নিউ আমরা জানি, তাহলে দুটো ফর্মুলা আলাদা আলাদা। Q1 সমান হবে তাহলে এইচ নিউ 1, তাহলে 3:1। Q2 সমান হবে এইচ নিউ 2। ও অঙ্কগুলো স্ক্রিনশট মেরে গেছে যখনই দিয়েছে, দিয়ে এবার স্ক্রিনশটটা দেখে দেখে অঙ্কগুলো করে দেবে। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দে। তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, কোনো ইউনিট কনভার্সনের কিছু দরকার নেই, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলেই তো হবে। E1 বাই E2, E1 বাই E2, E1 বাই E2 সমান হবে কত? কেটে যায় সব, নিউ 1 বাই নিউ 2। এবার নিউটাকে ভেঙে আমরা ল্যামডাইতে কনভার্ট করে দেবো। সেটা তো আমরা জানি যে এটা হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে এটা সি বাই ল্যামডা 1
বাই সি বাই ল্যামডা 2। তার মানে রিভার্স অর্ডারে হয়ে যাবে। তাহলে E1 বাই E2 এটা সমান হয়ে যাবে ল্যামডা 2 বাই ল্যামডা 1। তাহলে ফর্মুলাটা আলটিমেট এটা দাঁড়িয়ে গেল। এবার ইউনিট কনভার্সনের দরকার নেই, যেহেতু রেশিও করব একই, তাহলে সরাসরি আমরা অ্যাংস্ট্রমের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 6000 বাই 2000, তাহলে এখানে এসে যাবে 2000 বাই 6000, কারণ ল্যামডা 2টা উপরে আছে, বাই 6000। তাহলে 1 আর নিচে এটা 3, তাহলে E1 ইজ টু E2 সমান কত হলো? 1 ইজ টু 3। তাহলে 1 ইজ টু 3 তো হবে রে, 3 ইজ টু 1 তো হচ্ছে না। বুঝতে পেরেছিস? এইটুকা এটা এইটাই হবে যে E1 ইজ টু E2 ইকুয়াল টু 1 ইজ টু 3। তা আমরা তো উল্টো বস করেছি, ওই জন্যই কেন? তো স্যার আমাদের উল্টো 3:1 বসালে আসছে। হবে না, আমি তো বললাম ওটা রিভার্স অর্ডারে চলে আসবে তো, ভ্যালুটা যখন ল্যামডার সাথে নিউ তো ইনভার্সলি প্রপোর্শনাল। না স্যার, আমরা স্যার আমি স্যার E2:1 করেছি, ওই জন্যই স্যার 3:1 আসছে। আচ্ছা আচ্ছা, E2 ইজ টু E1, কারণ ফার্স্টেরটা প্রথমে তোর E1 ইজ টু E2 দেখাতে হবে, কারণ শক্তি দুটির অনুপাত চেয়েছে, E1 ইজ টু E2 বের করতে হবে। ঠিক আছে, 1 ইজ টু 3, এটাই কারেক্ট। বুঝতে অসুবিধা নেই? ওকে, আচ্ছা পরের অংশে যাচ্ছি। পরের অ্যান্সারটা একটু দেখে নে, এটা সহজই হবে। বলছে 2 জুল শক্তি সৃষ্টি করতে পারে এমন ফোটনের সংখ্যা নির্ণয় করো। তাহলে 2 জুল শক্তি সৃষ্টি করতে পারে এমন ফোটনের সংখ্যা নির্ণয় করো। প্রদত্ত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা 400 nm এ দেওয়া আছে। করা যাবে তো? করো করো করো। তাহলে 2 জুল শক্তি সৃষ্টি করতে পারে এমন ফোটনের সংখ্যা নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এটা কিভাবে হবে? আগে ফর্মুলাটা একটু সিম্পলিফাই করে নে। কোশ্চেন নাম্বার 7, আমরা জানি E ইকুয়াল টু NH নিউ, এটা সমান NH, নিউটা C বাই ল্যামডা করে দিই, কারণ দেওয়া আছে কি কম্পাঙ্ক দেওয়া নেই, দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। প্রবলেমটাতে তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, দেখ তরঙ্গ দৈর্ঘ্য 400 nm, সেই জন্য C বাই ল্যামডাতে নিউটাকে আমরা ভেঙে নিলাম। এবার এখান থেকে n ইকুয়াল টু কত লিখলেই হলো। তাহলে n ইকুয়াল টু, ওরকমই করেছি, হ্যাঁ ওরকম করেছিস তো, কত এসেছে বল? ক্যালকুলেশনটা হয়নি। হ্যাঁ, E ইন্টু ল্যামডা বাই H ইন্টু C, এই তো ভ্যালুগুলো বসিয়ে দিলেই হলো। 2 জুল শক্তি সৃষ্টি করতে হবে বলেছে, তার মানে E এর ভ্যালুটা কত হবে? 2 হবে, ইন্টু ল্যামডা আমি এইমাত্র বললাম 400 nm বলেছে, দেখ হ্যাঁ 400 nm মানে 400 ইন্টু 10 টু দি পাওয়ার -9, তাহলে মিটারে হয়ে গেল। তাহলে 400 ইন্টু 10 টু দি পাওয়ার -9, তাহলে E ইন্টু ল্যামডা উপরে বসানো হয়ে গেল। নিচে SI সিস্টেমে করছি, দেখ জুলে বসিয়েছিস, তার মানে H এর ভ্যালুটা SI সিস্টেমেই বসাতে হবে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। ওকে, আর সি এর ভ্যালুটা SI তে, সি এর ভ্যালু কত রে? SI তে সি এর ভ্যালু হয় 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওকে, এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে যা আসবে। তো 4 ইন্টু 10 টু দি পাওয়ার 18। আচ্ছা, যাই হোক, এটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এটা আসবে বলছে, ক্যালকুলেশন করে একটু দেখে নিই। এটা অ্যান্সার, এটা অ্যান্সার হয়ে গেল।
ওকে, ব্যাস। যে প্রবলেমগুলো হলো না সেটা বাড়িতে যেগুলো বলে দিলাম, যেগুলো বাড়িতে করে নিতে হবে, যদি অসুবিধা থাকে পরে আমাকে জানাতে হবে। আমরা এখন পরবর্তী অংশে চলে যাব। স্যার একবার হ্যাঁ, স্যার একবার স্যার দাঁড়ান, স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, এটা নিয়ে নে। স্যার ওই যে স্যার প্রশ্নগুলো স্যার স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, কোশ্চেন গুলো, আচ্ছা ঠিক আছে। স্যার প্রশ্ন, হ্যাঁ, এই যে হ্যাঁ আচ্ছা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী অংশে যাচ্ছি। বোর স্বীকার্য, মানে এবার আমরা বোরের তত্ত্বে ঢুকে যাব। কারণ যখন যখন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এসে গেল, তারপর কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের সংশোধনের জন্য বোর সচেষ্ট হয়েছিলেন। ঠিক আছে, তো রাদারফোর্ডের মূল কাঠামো আমি বলেছি আগেও, যে রাদারফোর্ডের মূল কাঠামোর কিন্তু কোনো পরিবর্তন না করে কতগুলি ত্রুটি সংশোধন করা হয়েছে বোর তত্ত্বের সাহায্যে। তো সেটা আমরা একটু দেখে নেব। তো বোর তত্ত্বে এরকম তিনটে প্রধান স্বীকার্য, বিভিন্ন স্বীকার্যের সংখ্যা বেশি থাকতে পারে, আমি সবগুলোকে কম্বাইন করে তিনটে মূল স্বীকার্যে দাঁড় করিয়েছি। তো তিনটি স্বীকার্য এখানে একটা করে একটু দেখে নিতে হবে। ফার্স্ট কি বলছে একটু দেখে নিতে হবে। একটু পড়ে দেখা যাক যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে না, কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। ভালো করে রাদারফোর্ডের পরমাণু মডেলে বক্তব্যের দিকে একটু ধ্যান দিতে হবে, যে সেখানে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে যে কোনো ব্যাসার্ধের, এই কথাটা বলা হয়েছিল, যে কোনো ব্যাসার্ধের, ওইখানেই ভুল। যে ইলেকট্রনগুলি যে কোনো ব্যাসার্ধের, অর্থাৎ ইচ্ছামতো যে যার নিজের মতো করে ব্যাসার্ধ নিয়ে ঘুরতে পারবে এমনটা নয়। কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথই আছে, ইলেকট্রনগুলোকে যদি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে হয় তাহলে ওই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই তাকে ওই নিউক্লিয়াসকে আবর্তন করতে হবে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কিনা রাদারফোর্ডের তত্ত্বের একটা ত্রুটির সংশোধন বলতে পারি। বোঝা গেল এই পয়েন্টটা? আচ্ছা, এর সাথে আরেকবার বলুন এই পয়েন্টটা। আচ্ছা, আরেকবার বলছি, এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখ, নিউক্লিয়াস, রাদারফোর্ড বলেছিলেন যে এরকম বৃত্তাকার কক্ষপথ আছে, কিন্তু যে কোনো ব্যাসার্ধের, মানে অসংখ্য এরকম বৃত্তাকার কক্ষপথ আছে সমকেন্দ্রিক, কোনো ফিক্সড ব্যাসার্ধ কিছু নেই, ইলেকট্রনগুলো যে কোনো এরকম বৃত্তাকার ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে। রাদারফোর্ডের মডেলে এটা বলা হয়েছে। কিন্তু বোর তত্ত্বে বোর বলছেন যে হ্যাঁ, নিউক্লিয়াস আছে একটা জায়গায়, সেখানে ধনাত্মক আধানগুলো সব কেন্দ্রীভূত আছে, তার চারিদিকে এইরকম বৃত্তাকার কক্ষপথ আছে এরকম, কিন্তু এই নির্দিষ্ট ব্যাসার্ধের, অর্থাৎ প্রথম কক্ষটার ব্যাসার্ধ তার নির্দিষ্ট ভ্যালু আছে, দ্বিতীয় কক্ষ তারও ব্যাসার্ধটার নির্দিষ্ট মান আছে, তৃতীয় কক্ষের তারও ব্যাসার্ধটার নির্দিষ্ট মান আছে। বোরের মডেল এর সাথে রাদারফোর্ডের মডেলের এইটাই পার্থক্য। ডান দিকে যেটা এঁকেছি ওটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ হলেই হলো। কিন্তু বোর বলছেন না, কতগুলো নির্দিষ্ট এরকম ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ আছে, ইলেকট্রনগুলো ওইখানেই ঘোরে। বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এরপরে ওর সাথে অ্যাড করা হয়েছে আরেকটু, যে এই বৃত্তাকার কক্ষপথগুলির ব্যাসার্ধের মান এমন হবে যে যেগুলিতে ঘূর্ণনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, এই ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি লাল কালিতে একটু হাইলাইট করেছি, h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। অর্থাৎ কৌণিক ভরবেগ ভালো করে বুঝতে হবে, প্লাস এই হচ্ছে ধর বৃত্তাকার কক্ষপথ, তাহলে এখানে যদি কোনো একটা ইলেকট্রন ঘোরে তাহলে তার বেগটা তো রৈখিক বেগ নয়, কৌণিক বেগ, কারণ বৃত্তাকার পথে যারা ঘুরে বৃত্তাকার গতি কৌণিক বেগ, তাহলে এর কৌণিক বেগ হচ্ছে ওমেগা দিয়ে সাধারণত লেখা হয়,
আবর্ত গতিবিদ্যা ফিজিক্সে আছে, দেখবি পড়বি। ওমেগা দিয়ে লেখা হয়, এটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা। আর কৌণিক ভরবেগ মানে তাহলে কি হবে, ওমেগা ইন্টু এম। এম হচ্ছে ইলেকট্রনের ভর যদি হয়, তাহলে ওমেগা এম। কিন্তু এখানে আমরা কৌণিক বেগ বললেও ইলেকট্রনটার কিন্তু এরকম একটা রৈখিক বেগ আছে স্পর্শক বরাবর। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে বলছিলাম যে স্পর্শক বরাবর একটা গতি থাকে, তাহলে স্পর্শক বরাবর এই বেগটা, এটা রৈখিক বেগ, এইটাকে যদি ভি দিয়ে লেখা হয় তাহলে ভি এর সাথে ওমেগার একটা রিলেশন আছে, যে ওমেগা সমান হচ্ছে ভি আর। এটা ফিজিক্সে পড়বি, ওমেগা সমান হচ্ছে ভি আর। ওকে, তাহলে ওমেগার জায়গায় যদি আমরা এখানে ভি আর বসিয়ে দিই, তাহলে কৌণিক ভরবেগ কত আসবে, এম ভি আর। এম ভি আর, তার মানে এখানে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগটার কথা বলা হচ্ছে, যে এই কৌণিক ভরবেগটা অ্যাকচুয়ালি এম ভি আর করে আছে, আমি দেখাচ্ছি। তো এই এম ভি আর এর মানটা কিন্তু সবসময় কত হবে, এইচ বাই টু পাই। এইচ মানে তো প্লাঙ্কের ধ্রুবক, আর পাই মানে 22/7, এর সরল গুণিতক হবে, মানে এনএইচ। এরকমই দেখানো হচ্ছে, পরে দেখ। বোঝানো গেছে, বুঝাতে পেরেছি এবার? তাহলে ওর সাথে অর্থাৎ বলে এটা লিখেছে, এই জন্য যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর, এটা সমান হবে এনএইচ বাই টু পাই। যেখানে কোনটাকে একটু বলে দিতে হবে, যে এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, আর ভি মানে হচ্ছে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের বেগ, সেটাকে রৈখিক বেগ বললে ভালো হয়। বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ, একটু রৈখিক কথাটা যোগ করে দিতে হবে। আর আর হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে? আর এনটাকে আমরা বলছি 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে প্রথম বোর তত্ত্বের প্রথম স্বীকার্যটার একটা গাণিতিক রূপ হতে পারে, সেটা হচ্ছে কি না, এম ভি আর ইকুয়াল টু, এটা এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টু পাই। তাহলে প্রথম স্বীকার্যটা আশা করি সকলকে বোঝাতে পেরেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারিস। হ্যালো স্যার, 3 নম্বরটা আরেকবার বলুন। কোনটা? 3 নম্বরটা। 3 নম্বর পয়েন্ট আছে, ওই কৌণিক ভরবেগের ব্যাপারটা যেটা বললাম, তাই তো? হ্যাঁ, ওই তো বললাম যে হ্যাঁ, ওটা আরো বলুন। এই হচ্ছে নিউক্লিয়াস যদি এখানে হয়, এর রৈখিক বেগ ভি যদি হয়, তাহলে কৌণিক ভরবেগ হয় এম ভি আর। এমনি ভরবেগ মানে তো ভর গুণিত গতিবেগ, এখানে গতিবেগটাকে কৌণিক বেগ ধরলে ওমেগা ধরা হয়, ওমেগার সাথে রৈখিক বেগের সম্পর্কটা দেখালাম, যে ওমেগা সমান ভি আর। তাহলে কৌণিক ভরবেগ হয়ে যাবে এম ভি আর, যেখানে ভিটা কিন্তু এটা রৈখিক বেগ, রৈখিক বেগ ইলেকট্রনটার। যদিও সে বৃত্তাকার পথে ঘুরছে, কিন্তু স্পর্শক বরাবর তার একটা রৈখিক বেগ থাকে, আমরা সেটাকেই ধরছি। তাহলে এম ভি আর, এটা সবসময় কত হবে, এনএইচ বাই টু পাই। এন এর মান 1, 2, 3, মানে এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিতকে হবে, কখনোই ভগ্নাংশ সংখ্যায় হবে না। অর্থাৎ কখনোই এইচ বাই টু পাই এর সাথে কোনো ফ্র্যাকশন গুণ থাকবে না, 1.5 এরকম গুণ হবে না। হয় এইচ বাই টু পাই ইন্টু 2 হতে পারে, এইচ বাই টু পাই ইন্টু 3 হতে পারে, ইত্যাদি। এইগুলো, এটাই বলা হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতকে হবে এই কৌণিক ভরবেগটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বক্তব্য, এটাই ভালো করে বলছি। এরপর দ্বিতীয় পয়েন্টটা দেখ, এটা আমরা ওই ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের উপর পড়ে যাওয়ার ব্যাপারটা, যেটা ম্যাক্সওয়েল তত্ত্ব থেকে আমরা বলেছিলাম বোরের মডেলের একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটি সংশোধিত হয়ে গেল এই দ্বিতীয় তত্ত্বটা দ্বারা। ভালো করে বল, যে তিনি বললেন যে এই সব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘোরে, ইলেকট্রনগুলো ঘোরাকালীন সে কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তি বর্জনও করবে না। ওই কক্ষপথগুলির একটা নির্দিষ্ট শক্তি আছে, ইলেকট্রনগুলি ওই কক্ষপথের সমান শক্তি নিয়ে ওই বৃত্তাকার কক্ষপথে অনবরত ঘুরতেই থাকবে। ওই যতক্ষণ সে ঘুরছে ওই কক্ষে, সেই অবস্থায় কোনো শক্তি সে শোষণও করবে না, কোনো শক্তি সে বিকিরণও করবে না। এবং ওই যে স্থায়ী যে কক্ষপথগুলো, সেগুলোকে একটা একটা শক্তি স্তর বলা হয়, বা সুস্থির কক্ষপথ বলে। দ্বিতীয় পয়েন্টটা তাই বলা হয়েছে। বুঝতে অসুবিধা আছে কারো? ঠিক আছে, তাহলে আমরা লাস্ট
যে পয়েন্টটা সেটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখ 3 নম্বর, হ্যাঁ এইবার শক্তি শোষণ বিকিরণ তাহলে কি মোটেই হবে না, বা ইলেকট্রনগুলি কি কখনোই শক্তি শোষণ বা বিকিরণ করে না? না, তার উত্তর হচ্ছে নাম্বার 3। যদি শক্তি শোষণ বা বিকিরণ না করতো তাহলে তো আমরা পারমাণবিক বর্ণালী দেখতে পেতাম না। পারমাণবিক বর্ণালী দেখা যায়, আমরা এটা নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব আছে। তো পারমাণবিক বর্ণালী শক্তি শোষণ বিকিরণের জন্যই হয়। দুরকম বর্ণালী হয়, একটা শোষণ বর্ণালী আর একটা বিকিরণ বর্ণালী। তাহলে শক্তি শোষণ বিকিরণ যে হয় না বলা হচ্ছে দ্বিতীয় পয়েন্টে বলা হলো, তৃতীয় পয়েন্টে বলছে না, শক্তি শোষণ বা বিকিরণ কখন সম্ভব? যদি কোনো একটা ইলেকট্রন নিম্নতর শক্তির কোনো কক্ষ থেকে উচ্চতর শক্তির কোনো কক্ষে উত্তরণ করে। নিম্নতর শক্তি থেকে উচ্চতর শক্তি, তার মানে এক্সট্রা তাকে এনার্জি দিতে হবে, তার মানে কি সে বাইরে থেকে তখন শক্তি শোষণ করবে। তাহলে নিম্নতর শক্তির সুস্থির কক্ষপথ থেকে উচ্চতর শক্তির সুস্থির কক্ষপথে যদি স্থানান্তরিত হয় তাহলে সে শক্তি শোষণ করবে। আবার বিপরীতটাও সত্য, যদি উচ্চতর শক্তির কোনো কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কোনো কক্ষপথে ইলেকট্রন অবতরণ করে তাহলে সে শক্তি বিকিরণ করবে, এবং যে শক্তিটা শোষণ বা বিকিরণ করবে সেটা কিন্তু তরঙ্গের আকারেই করবে। এইটাই হলো 3 নম্বর পয়েন্টের মূল বক্তব্য। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে জানাতে পারো। তাহলে আশা করছি সবাই বুঝে গেছে। স্যার এই জিনিসগুলো কি সমাধান হবে? বল, ভালো ভালো একটা প্রশ্ন করলি যে এই যে শক্তিটা বিকিরণ বা শোষণ করবে এটা কি নিরবচ্ছিন্ন ভাবে করবে? না, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আসার পর শক্তির শোষণ বা বিকিরণটা টোটালি কোয়ান্টাইজ হয়ে গেল, অর্থাৎ ওই ক্ষুদ্রতম যে মান তার পূর্ণ সংখ্যার গুণিতকে সবসময় শোষণ বা বিকিরণটা হবে, কখনোই নিরবচ্ছিন্ন ভাবে নয়। বোঝা গেল? নিরবচ্ছিন্ন ভাবে শক্তি বিকিরণের ধারণাটা টোটালি আউট হয়ে যায় কোয়ান্টাম তত্ত্ব আসার পর। আচ্ছা, ওকে, এর একটা গাণিতিক রূপ হতে পারে, দেখ হ্যাঁ। পরের পয়েন্টে আমরা দেখাচ্ছি সেটা। এই যে কি আসছে না, বলছে যদি নিঃসৃত বা শোষিত বিকিরণের কম্পাঙ্কটা নিউ হয়, নিঃসৃত বা শোষিত বিকিরণের কম্পাঙ্কটা যদি নিউ হয় এবং E1 ও E2 যথাক্রমে উচ্চতর নিম্নতর কক্ষপথের দুটি শক্তি হয়, তবে দুটি কক্ষের শক্তির পার্থক্যটা কত? ডেল্টা ই, মানে E2 মাইনাস E1। এটা সমান কত হবে না এইচ নিউ, তরঙ্গের আকারে বলছি, এবং এই যে তরঙ্গের আকারে কিন্তু সেই তরঙ্গটা নিরবচ্ছিন্ন যে নয় সেটা এইচ নিউ এর মানটা আছে, তার থেকে পরিষ্কার কোয়ান্টাম তত্ত্ব থেকেই আসা হয়েছে। আমি দুটো কক্ষ আঁকছি, দেখ এটা কি করে একটু এলো দেখিয়ে দিচ্ছি। ধর এ হচ্ছে নিউক্লিয়াস ছিল, তার প্রথম কক্ষটা এরকম, তার ব্যাসার্ধ কম। দ্বিতীয় কক্ষটা এরকম জায়গায় আছে, তার ব্যাসার্ধ বেশি। তাহলে প্রথম কক্ষটা শক্তি যদি E1 হয়, দ্বিতীয় কক্ষটার শক্তিটা কিন্তু E2 হবে, এবং সেটা বেশি হবে। তাহলে একটা ইলেকট্রন মনে কর এই E2 থেকে E1 এ নেমে গেল, ছিল E2 তে নেমে গেল E1 এ, তার মানে কতটা সে শক্তি ছাড়বে না দুটো স্তরের শক্তির পার্থক্যের সমান হবে, সেটা হচ্ছে E2 মাইনাস E1, ওই জন্য লেখা হয়েছে E2 মাইনাস E1। তাহলে E2 মাইনাস E1 পরিমাণ শক্তি সে ইলেকট্রনটা পরিবেশে ছেড়ে দেবে, এবং এই যে শক্তিটা এটাকে আমরা ডেল্টা ই বলছি, অর্থাৎ শক্তির পার্থক্য দুটো স্তরের মধ্যে, এটা সমান কত হবে না সে যে শক্তিটা ছাড়ছে সেটা তো তরঙ্গের আকারেই, এবং সেই তরঙ্গটা কিন্তু কোয়ান্টাইজ। তাহলে সে কোয়ান্টাইজ যদি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এটা সমান এইচ নিউ হবে। বোঝাতে পেরেছি? তাহলে দুটি কক্ষপথের শক্তির পার্থক্য ডেল্টা ই সমান হবে E2 মাইনাস E1, যেটা কিনা এইচ নিউ এর সাথে ইকুয়াল। ওকে, এই হচ্ছে পরের শিকারীদের তিনটি প্রধান বক্তব্য। এরপরে আমরা এই তত্ত্বের উপযোগিতা বা এর ত্রুটিও আছে, কিছু গণনা দেখতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, স্যার আগের স্লাইডটা একবার দেখুন।
হ্যাঁ, আমি স্ক্রিনশট এগুলো আমি নিতে বলছি না এই জন্য, কারণ আমি এগুলো সব পিডিএফ করে পাঠিয়ে দেবো, যে যতটা পড়ানো হচ্ছে সেই স্লাইডগুলো পিডিএফ করে আমি পোস্ট করে দেবো। ঠিক আছে? তো সেইটা আচ্ছা ঠিক আছে। পিডিএফ থেকে দেখলে কি হয়, এক জায়গায় সব থাকলো তো দেখতে সুবিধা, খাতায় তুলতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যতগুলো স্লাইড পড়ানো হচ্ছে ততগুলো স্লাইডকে পিডিএফ ফরম্যাটে নিয়ে যেয়ে আমি গ্রুপে পোস্ট করে দেবো, তোরা ওখান থেকে খাতায় নোটটা নিয়ে নিবি। বোঝা গেছে? স্যার শিকার্যগুলো স্যার তুলতে হবে খাতায়, এই কার্যগুলো না স্যার বই থেকে পড়বো? কার্যগুলো নাও তুলতে পারিস, বইতেও আছে। হ্যাঁ, কিন্তু স্বীকার্যগুলি বিবৃতি করো এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, তিনটে স্বীকার্য লিখলে 3 মার্কসের কোশ্চেনে আসে। ওকে, আচ্ছা এটা এমনিতে পিডিএফ ফর্মটা তো মোবাইলে থাকছেও, যখন খুশি পড়তে পারবি। এখন সবই ডিজিটাল হয়ে যাচ্ছে, সবারই হাতে মোবাইল, এখন যা এসে গেছে পরিবেশ, এখন সবাই ডিজিটালাইজেশনের দিকেই চলে যাচ্ছে, কারণ বাস্তব পরিস্থিতি আমাদেরকে সেটা করতে বাধ্য করছে আর কি, কিছু করার নেই। তো যাই হোক, এটা হয়ে গেল। এরপরে আমরা পরের অংশে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন সদিশ পরমাণু সংক্রান্ত রাশির গণনা। এখন প্রশ্ন প্রথমেই হচ্ছে, হাইড্রোজেন সদিশ কথাটা বলা হলো কেন? তাহলে কি সব পরমাণুর জন্য নয়? না, অবশ্যই সীমাবদ্ধতা আছে। এটা বোর তত্ত্বের ত্রুটিতে আমরা আলোচনাও করব। এখানে বলে দিচ্ছি যে হাইড্রোজেন সদিশ কেন বলা হলো। কারণ বোরের তত্ত্বটা কেবলমাত্র প্রযোজ্য হবে কাদের জন্য? যে সমস্ত পরমাণু বা আয়নের একটি মাত্র ইলেকট্রন আছে। ভালো করে শোন, যে সমস্ত পরমাণু বা আয়নের একটি মাত্র ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই আমরা এই বোরের তত্ত্বগুলো অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তাহলে দেখ, হাইড্রোজেন এর ক্ষেত্রে হবে, কারণ হাইড্রোজেনের আমরা জানি একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের পরে কি আছে? হিলিয়াম। মনে কর হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে। তাহলে হিলিয়ামটাকে বোর তত্ত্ব যদি হিলিয়াম বোর তত্ত্ব মানতে চায়, তাহলে হিলিয়ামকে প্লাস হতে হবে, অর্থাৎ হিলিয়াম প্লাস। দুটো ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেল, একটা রইলো, তার মানে হিলিয়াম প্লাস আয়নটা বোর তত্ত্ব মানবে। আবার ধর হিলিয়ামের পরে কি আছে? লিথিয়াম কি? এর তিনটে ইলেকট্রন আছে, তার মানে দেখে 1 ইলেকট্রন বিশিষ্ট হতে গেলে তাহলে দুটো ইলেকট্রন চারতে হবে, লিথিয়াম 2+। এইভাবে যত আগে যাবে একটা করে প্লাস চার্জ বাড়তে থাকবে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, আর বেরিলিয়াম। এরপর যদি বেরিলিয়াম ধরি, বেরিলিয়াম তাহলে 3+ হতে হবে। অর্থাৎ এক কথায় একটি মাত্র ইলেকট্রন আছে যে সমস্ত পরমাণু বা আয়ন। পরমাণু বললে সেটা হাইড্রোজেন ছাড়া তো কেউ নেই। হ্যাঁ, হাইড্রোজেন ছাড়া ডয়টেরিয়াম হতে পারে, আর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো সব এরকম প্লাস চার্জ বিশিষ্ট হতে হবে। তাহলে এরা সব 1 ইলেকট্রন বিশিষ্ট, একটা মাত্র ইলেকট্রন নিয়ে গঠিত, সেই জন্য এরা সব বোর তত্ত্ব মানবে। সেই জন্য আমরা বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন সদৃশ পরমাণু সংক্রান্ত রাশির গণনাটা বলেছি। ঠিক আছে? আচ্ছা, এইবার প্রথমে যেটা করতে হয়, n-তম কক্ষপথের ব্যাসার্ধ। অর্থাৎ কক্ষপথ তো অনেক হতে পারে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। তো যে কোনো একটা কক্ষপথ, সেটা n-তম যদি ধরি, তাহলে n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা কিভাবে গণনা করব এই বোর তত্ত্বের সাহায্যে, সেটা একটু দেখে দিচ্ছি। এই হচ্ছে ধর একটা নিউক্লিয়াস আর একটা মনে কর কক্ষ আমি নিয়েছি। তো এখানে নিউক্লিয়াসটার কতগুলো প্রোটন আছে? যদি হাইড্রোজেন হলে একটাই থাকতো, কিন্তু হাইড্রোজেন সদৃশ যে কোনো পদার্থ হলে মনে কর জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড সংখ্যক প্রোটনের মোট ধনাত্মক চার্জটা কত হবে? না, জেড ইন্টু ই, কারণ ই হচ্ছে ক্ষুদ্রতম চার্জ একটা ইউনিটের। তাহলে জেড সংখ্যক ইউনিট আছে, তাহলে নিউক্লিয়াসটার মোট আধান হয়ে গেল জেড ই। এই হচ্ছে মনে কর ইলেকট্রন। ইলেকট্রন এরও আধান ই, এটা মাইনাস আর এটা জেড, এটা প্লাস, এইটুকুই পার্থক্য। হ্যাঁ, এইবার এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটার আমরা আগের দিন বলছিলাম কি, স্থির তড়িৎ আকর্ষণ বল আছে। স্থির তড়িৎ আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলের মানটা কুলম্বের সূত্র থেকে আমরা কি বলতে পারবো? এইটা মনে কর ব্যাসার্ধ, অর্থাৎ দুটো আধানের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে ওই বৃত্তাকার কক্ষপথটা ব্যাসার্ধ। এবার এটা ওই রাদারফোর্ডের মডেলের কনসেপ্টটা এখানে লাগানো হবে, যে এটা স্থির তড়িৎ আকর্ষণ বল যদি হয়, এদিকে কি কেন্দ্রাতিক বল বা অপকেন্দ্র বল এটাকে বলে, এ দুটো সমান ও বিপরীতমুখী হয় বলে ইলেকট্রনটা ওই বৃত্তাকার পথে ঘোরে, আমরা আগের দিন
আলোচনা করেছি রাদারফোর্ডের মডেল দেখাতে গিয়ে। তাহলে এই বরাবর একটা তার কি থাকে, রৈখিক গতিবেগ ভি ধরে নিচ্ছি সেটা। তাহলে স্পর্শক বরাবর ওই ইলেকট্রনটা রৈখিক গতিবেগ ভি এটা কাজ করে। বোঝা গেল এই জিনিসটা? এইবার এইভাবে ইলেকট্রনটা কিন্তু ঘরে আমরা আগের দিন রাদারফোর্ডের মডেলে দেখাচ্ছিলাম যে নিউক্লিয়াসের দিকেও ইলেকট্রনটা ছুটে আসতে পারে না, আবার বাইরেও বেরিয়ে যেতে পারে না। স্পর্শক বরাবর গতি এবং প্রতি মুহূর্তে তার অভিমুখ চেঞ্জ হতে হতে সে বৃত্তাকার পথটাতে গতি পায়। আছে? এবার আমরা এই জিনিসগুলো ধরে নিচ্ছি যে ধরি এনতম কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে আর। ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ অবশ্যই রৈখিক গতিবেগ, সেটা আমি ভি ধরেছি। নিউক্লিয়াসের মোট আধান সেটা কত, জেডি। আরেকবার বলুন, এখানটা কানেকশন চলে গেছিল। কোন জায়গাটা বলবো? ওই ছবিটা, এই প্রথম থেকে। ছবিটা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আর এর ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। পরের অংশে চলে যাই। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ বের করা যাবে একইভাবে। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনটার গতিবেগ কিভাবে বের করব? এটা একটু আগেই আমরা বক্স করে লিখে রেখেছিলাম যে ভি সমান এনএইচ বাই 2 পাই এমআর, ঠিক না? এবার আগের স্লাইডটা দেখে দিচ্ছি, এই যে এটা, ওটাকেই লেখা হচ্ছে যে ভি ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এমআর। বুঝতে পারা গেল? এবার আমরা ওই ফর্মুলাতে আর এর মান আমরা জেনে গেছি, এবার আর এর মান সব জায়গায় বসাবো। আর সমান কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা তাহলে আর এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়ে সিম্পলিফাই করা হয়, আর এখানে ভ্যালুটা বলেও দিয়েছে যে, তাহলে আর ভি সমান হয়ে গেল এনএইচ বাই 2 পাই এম ইন্টু 1 বাই আর। এবার 1 বাই আর এর জায়গায় এই মানটা বসালে উল্টে যাবে, ওপরে চলে যাবে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ারটা, আর নিচে চলে আসবে এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখানে যেগুলো যা বাদ যাচ্ছে ক্যান্সেল আউট করে দেওয়ার পর যেটা আর এর মান বসিয়ে পাই বলে দিয়েছি, তাহলে এরকম আসবে কিনা যে ভি ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। ভি ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। এটাই হয়ে গেল এনতম কক্ষপথে একটা ইলেকট্রন যে ঘুরছে তার রৈখিক গতিবেগের রাশিমালা। এখানেও এনটা আর জেডটা ভেরিয়েবল, পরমাণুটা নির্দিষ্ট হয়ে গেলে জেড নির্দিষ্ট হয়ে যাবে, এনটা ভ্যারি করবে। প্রথম কক্ষে এন জন্য এন এর মান 1 বসিয়ে দেবো, দ্বিতীয় কক্ষের জন্য এন এর মান 2 বসিয়ে দেবো। এইভাবে আমরা প্রথম কক্ষে, দ্বিতীয় কক্ষে, তৃতীয় কক্ষে ইত্যাদি কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির গতিবেগ কিন্তু পেয়ে যাব। বুঝতে পারা গেল? আচ্ছা, এবার সম্পর্কগুলো যেটা আমাদের ম্যাথামেটিক্সে লাগবে, আমরা যে গণনাগুলো অ্যাকচুয়ালি করবো, এই যে এত বড় বড় ফর্মুলার আমার খুব একটা বেশি কাজে আসবে না। যেটা লাগবে সেটা হলো সম্পর্কগুলো, যে প্রথম কক্ষের সাথে এন কক্ষের ব্যাসার্ধের সম্পর্ক। সেটা আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা করে দেখাবো, আর একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সদিশ, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর মতো একটা ইলেকট্রন আছে এমন কোনো আয়নের ক্ষেত্রে। এটা হবে কিনা, যদি এটা কেউ বুঝতে না পারিস আমাকে করে দেখাতে হবে যে আর এন তম কক্ষের ব্যাসার্ধ যদি আর এন হয়, তাহলে আর এন ইকুয়াল টু লেখা যায় R1 ইন্টু এন স্কোয়ার। করে দেখান একটু করে দেখাতে হবে, তাই তো? ঠিক আছে, আমি করে দেখে দিচ্ছি। দেখ, একটা করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবি। ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার।
ঠিক আছে। এবার আর এর মান এন এর মান 1 বসালে R1 লিখবো, তখন প্রথম কক্ষের ব্যাসার্ধ সেটা R1 যদি হয় তাহলে সেটা কত হবে, N1 এর জায়গায় 1 বসে গেলে পড়ে থাকে শুধু কি h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, হয়তো এটা R1 এর মান। আর এটা Rn বসাচ্ছে, n তম কক্ষের জন্য এটা Rn ধরছি, তাহলে Rn সমান হয়ে গেল n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার, আর R1 হয়ে গেল শুধু h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। এবার Rn বাই R1 করে দেয়, কি আসে, সবই কেটে যাবে, পড়ে থাকে কি শুধু n স্কয়ার, ঠিক কি না। Rn বাই R1 করলে দেখ Rn বাই R1 যদি করিস সব কিছু কেটে শুধু পড়ে থাকবে n স্কয়ার। দুটো ফর্মুলা একটু ভালো করে, নিচেরটাও আর হ্যাঁ কি বলছিস বল। নিচেরটাও আরএন হয়ে গেছে স্যার, নিচেরটাও আরএন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা R1 হবে, ঠিক আছে, এটা R1 ঠিকই বলেছি, এটা R1 হবে। তাহলে Rn বাই R1 সমান হয়ে গেল কি n স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে Rn সমান R1 ইন্টু n স্কয়ার, তাহলে Rn সমান হয়ে গেল R1 ইন্টু, ক্লিয়ার। এটাই লিখেছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে n তম কক্ষের সাথে এটা প্রথম কক্ষের ব্যাসার্ধ, তো R1 মানে কি প্রথম কক্ষের, তাহলে n তম কক্ষের ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষের ব্যাসার্ধের সম্পর্ক বললে এটা। এখান থেকে কিরকম প্রবলেম পড়ে এক্ষুনি আছে, আমি প্রবলেম শিটে যাচ্ছি, তো এটা একটা ফর্মুলা হবে, বোঝা গেল। এবার দেখ হাইড্রোজেন সদিশ যদি কোনো আয়নের ক্ষেত্রে হয় তাহলে এটা হবে কিনা একটু আমাকে বল। হাইড্রোজেনের সদিশ আয়নের ক্ষেত্রে এটা হবে, হবে কি হবে না, হবে না তাই তো, এটা ভুল আছে, n স্কয়ার বাই জেড হবে, এই জেডটা উপরে হবে না। ঠিক আছে, স্যার জেডটা মানে কি? এর মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, হাইড্রোজেন সদৃশ্য যদি না হয় তাহলে হাইড্রোজেনের তো পরমাণু ক্রমাঙ্ক 1, সেই জন্য জেড 1 হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন সদৃশ্য আয়নের ক্ষেত্রে তো জেড এর মান 1 নয়, হাইড্রোজেন সদৃশ্য আয়ন মানে হিলিয়াম প্লাস মনে কর, হিলিয়ামের ক্ষেত্রে তো পরমাণু ক্রমাঙ্ক 2, কারণ তো জেড এর মান 2 বসবে, বোঝা গেল। তখন n স্কয়ার বাই জেড হবে, তার মানে এখানে Rn ওই পিসি স্টার n তম কক্ষের ব্যাসার্ধ সমান হবে R1, এইটা কিন্তু হাইড্রোজেনের R1 অফ H লেখা উচিত, তাহলে R1 অফ H ইন্টু জেড স্কোয়ার, এই সরি n স্কোয়ার বাই জেড, জেড স্কোয়ার নয় n স্কোয়ার বাই জেড হবে। আমার এটা একটু লেখা ভুল হয়েছে, এই ফর্মুলাটা একটু আমি কারেকশন করব, এটা নয়, এটা আসবে, হবে তো নাকি, যে Rn সমান R1 অফ H ইন্টু n স্কোয়ার বাই জেড। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখ, কারণ এটা কারেকশন করে আমি পিডিএফটা পাঠানোর সময় কারেকশন করেই পাঠাবো, ঠিক আছে, না কিন্তু চলবে। এটা বুঝতে অসুবিধা আছে কারো? না স্যার। ঠিক আছে, যেটা এখানে বলেইছিলাম আমি, জেডের যে প্রশ্নটা করছি, জেডটা কি, জেড হলো আয়নটির পরমাণু ক্রমাঙ্ক, জেড হলো আয়নটির পরমাণু ক্রমাঙ্ক। এবারে কিছু গাণিতিক সমস্যা কর, আরো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা সমস্যা আমি দিচ্ছি, এটা করে দেখাবো, দু একটা নিজেরা করার চেষ্টা করো। ফার্স্ট প্রবলেম যেটা দিয়েছি দেখ, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ব্যাসার্ধ কত?
হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ব্যাসার্ধ কত? কোন ফর্মুলাটা থেকে হবে? না এটা যে আর, আমরা দেখিয়ে দিচ্ছি এটা, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ব্যাসার্ধ কত? ফর্মুলাটা হচ্ছে আর এন সমান হচ্ছে R1 ইন্টু এন স্কোয়ার। বাই জেড লেখার দরকার নেই, হাইড্রোজেন পরমাণুর জন্য বলেছি। এটা হাইড্রোজেন পরমাণুর জন্য এই রিলেশনটাই মাত্র দেখলাম যে Rn সমান R1 ইন্টু এন স্কোয়ার। এবার চতুর্থ কক্ষের ব্যাসার্ধ মানে এন এর মান কত হবে? এন সমান এখানে কত? 4 বসিয়ে দিতে হবে। তাহলে R4 সমান হয়ে যাবে কত না R1 ইন্টু 4 তার স্কোয়ার, তার মানে 16 R1 হবে তো? তাহলে চতুর্থ কক্ষের ব্যাসার্ধটা প্রথম কক্ষের ব্যাসার্ধের 16 গুণ হবে। এবার এক্সাক্ট ভ্যালুটা বের করতে হলে আমাকে কি দিতে হবে? প্রথম কক্ষের ব্যাসার্ধটা কি বলে দিতে হবে। তাহলে কোশ্চেনে তো সেটা দেওয়া নেই, অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে না, মুখস্থ রাখতে হয়, আবার দিয়ে দিতেও পারে। আমি এখানে বলেই দিচ্ছি যে R1টা বলে থাকবে 0.529 অ্যাংস্ট্রম, 0.529 অ্যাংস্ট্রম। তাহলে আর কোনো সমস্যা নেই, এবার হয়ে যাবে। তাহলে কত হবে? এখানে মানটা বসিয়ে দিই। 8.5 হ্যাঁ, তাহলে R4 সমান হয়ে যাবে 16 ইন্টু 0.529 অ্যাংস্ট্রম ইউনিটেই রেখে দেবো, অসুবিধা কিছু নেই। এই 16 দিয়ে গুণ করে যা হবে ব্যাস, এই হচ্ছে ব্যাপার। ভ্যালুটা কত হবে বললি প্রদীপ? 8.5 এর মতো আর কি। 8.5 অ্যাংস্ট্রম। এটা অ্যান্সার, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রবলেম দিচ্ছি, এটা কি হবে? স্যার 2:3 হচ্ছে। 2:3? হ্যাঁ আচ্ছা, ফর্মুলা থেকে এসে যাবে আর, স্যার এমনিই তো বেরিয়ে যাবে ওটা। হ্যাঁ কি বলছি এমনি বলতে কি বলতে চাইছিস? 2 স্কোয়ার আছে 3 স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ এমনি বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এমনিই তো বেরিয়ে যাবে স্যার 2:3। 2:3 হচ্ছে, তাহলে আর 4:9। 4:9। কেউ এটা সঞ্জিত বললি তো 4:9? হ্যাঁ হ্যাঁ, স্যার। স্কোয়ারটা যে আছে তোর, হ্যাঁ। স্কোয়ারটা যে আছে খেয়াল করলি না? দ্বিতীয় অক্ষের ব্যাসার্ধ R2 সমান হবে R1 ইন্টু 2 স্কোয়ার, আর R3 সমান হবে R1 ইন্টু 3 স্কোয়ার। তাহলে R2 ইজ টু R3 সমান হবে 2 দুগুণে 4 ইজ টু 3 3 9। তাহলে কি করে 1:2 হলো, তাই না? কারণ n এর স্কোয়ারের সাথে তো ডিরেক্ট প্রপোর্শনাল। তাহলে 4:9 হবে। 4:9, এটাই কারেক্ট অ্যান্সার হবে। ওইটাই হচ্ছে। হ্যাঁ ওটাই হবে, ঠিক আছে। বোঝা গেছে সকলের? ওকে, আচ্ছা এরপরে একটা দিচ্ছি দেখ, এটা এটা শর্ট কোশ্চেন একটা, 1 মার্কসের।
60 গুণ। স্যার 4 গুণ না স্যার নগুণ হ্যাঁ 9 গুণ স্যার 9 গুণ। নগো নগুণ হ্যাঁ 4 গুণ কি করেছে R1 তাই স্যার 9 গুণ তো। হ্যাঁ R3 সমান হচ্ছে সরাসরি হবে তো R1 ইন্টু 3 স্কোয়ার, এক লাইনের তাহলে R1 ইন্টু 3 3 9, তার মানে R3 টা নগুণ কত গুণ হলো 9 গুণ। 9 গুণ। সরাসরি ফর্মুলা বসালে দিতে হয় যে R3 সমান R1 ইন্টু 3 স্কোয়ার, তাহলে R1 ইন্টু 9, তাহলে R3 হয়ে গেল R1 এর 9 গুণ। অর্থাৎ ইলেকট্রনটি প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে উন্নীত হলে কক্ষতে ব্যাসার্ধ, এটা শর্ট কোশ্চেন কিন্তু বললাম শর্ট। এটা কি হবে, এটা He প্লাস হবে। হ্যাঁ ওটা He প্লাস করবে, এটা একটু কারেকশন করে রাখছি, He প্লাস আয়ন করে দে আয়ন। 4:1। H পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ He প্লাস আয়নের প্রথম কক্ষের ব্যাসার্ধের কত গুণ, এটা একটু করে দিতে হবে। ভালো করে করেছিস না এমনি বললি? ওই স্যার ওই বাই জেড স্কোয়ারটা ইনভার্সে আছে বলে। হ্যাঁ তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষ বলেছে আর হিলিয়ামেরও আর প্রথম। হ্যাঁ তাহলে R1 ইকুয়াল টু, হিলিয়ামটা বলে দিচ্ছি, এটা আমি হিলিয়ামের প্রথম কক্ষ R1 অফ, তাহলে R1 অফ H, R1 অফ He লিখি, হ্যাঁ He প্লাস, এর সাথে রিলেশনটা কি R1 অফ H ইন্টু কি n স্কোয়ার বাই জেড স্কোয়ার হয় তো, n স্কোয়ার বাই জেড হয়, ঠিক আছে, n স্কোয়ার এখানে n তো একই হচ্ছে, তাহলে R1 অফ H ইন্টু n এর মান 1, কারণ এটাও একই আছে, হিলিয়াম প্রথম কক্ষই বলেছে, তাহলে 1 বাই হিলিয়ামের 2। তাহলে কি দাঁড়ালো যে H পরমাণু প্রথম কক্ষের ব্যাসার্ধ H প্রথম কক্ষের ব্যাসার্ধের কত গুণ, 2 গুণ। তাহলে R1 অফ H এটা সমান হয়ে গেল 2 ইন্টু R1 অফ He প্লাস। কে বুঝতে পারলি না? তাহলে R1 অফ He প্লাস এর কত গুণ হলো, 2 গুণ। 2 গুণ। ঠিক আছে, এটাই হবে। খাতাইতে পরিষ্কার করে সব করে রাখবি, এটা একটু কারেকশন করে নিবি, এটা He প্লাস আয়ন হবে। এটা কি হবে, এটা দেওয়া আছে হাইড্রোজেনের পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, এটা দেওয়া আছে, তাহলে Li2 প্লাস আয়নের চতুর্থ কক্ষের ব্যাসার্ধ কত সেটা জানতে চেয়েছে। এ ধরনের প্রবলেম একটা আসে, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে, বোর্ডের এক্সামেও আসে। তো 3 অ্যাংস্ট্রমের মতন হচ্ছে। 3 অ্যাংস্ট্রমের মতো হচ্ছে। আচ্ছা কিছুই অসুবিধা নেই, এই তো ফর্মুলায় ফেলে দিলেই হলো। কত R4 অফ কি Li2 প্লাস, এটা সমান কি হবে, R1 দেয়াই আছে 0.529 ইন্টু কত হবে, রিলেশনটা হচ্ছে n স্কোয়ার বাই, 16/3। হ্যাঁ তাহলে চতুর্থ কক্ষ মানে এটা n স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার বাই জেড বলতে Li এর জেড কত, 3। এইটা হবে, এত অ্যাংস্ট্রম হবে, ইউনিটটা অ্যাংস্ট্রমেই থাকবে। এই ভ্যালুটা কত হবে বলছি, 3 এর কাছাকাছি আসছে তাই তো। হ্যাঁ স্যার 2.87। আচ্ছা 2.87 আগে 3 কেন করতে যাই, ওই এখানে অ্যাপ্রক্সিমেশন করার তো কোনো দরকারই নেই,
তাহলে আমি 2.87ই রাখবো, 3 কেন রাখবো? 3 করবো কেন? কারণ এটা ফ্র্যাকশন হতে পারে না। 2.87ই রাখবো। 2.87 আর 3 মধ্যে এখানে অনেকটা। বোঝা গেছে এটা? হ্যাঁ। তো এরকম সমস্যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে তোর বোর্ডের এক্সাম সবেতেই আসতে পারে। ঠিক আছে? তো এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি যত ধরনের হতে পারে সব আমি একটা করে এখানে দেখিয়েছি। যেমন এটার ক্ষেত্রে কি হবে? স্যার 2 হবে। মানে দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ এটা বলছি, তাই তো? হ্যাঁ স্যার। বেরিলিয়াম 3+ এর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ সমান হবে। আচ্ছা, কি করে এলো একটু দেখে নেওয়া যাক। না, ফর্মুলা ওই একই আমার, আর এন। স্যার 4 হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দেখছি। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, একটু ভালো করে দাঁড়া করে দিচ্ছি। এটা এখানে করে দিই। আর এন কার বলেছে? আর এন বিই 3+, এনটাই জানতে হবে আমাকে আর কি। বিই 3+, হ্যাঁ স্যার 2 হবে, 2 হবে। হ্যাঁ, এটা সমান R1 অফ H ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে এটা R1, এই দিকটা বলেছে R1 অফ H এর সাথে সমান কখন হবে? তাহলে R1 অফ H এটা সমান হবে R1 অফ H ইন্টু এন স্কোয়ার বাই লিথিয়াম বলেছে না বেরিলিয়াম বলেছে? বেরিলিয়ামে তো 4, তাহলে লিথিয়াম এটা 4 হবে। তাহলে দুদিক থেকে এই R1 কেটে গেল। এইটা কেন এখানে বসালাম বুঝতে পেরেছি, কারণ দুটো সমান হবে জানতে চেয়েছে, যে এইটার সাথে এটা কখন সমান হবে। সেই জন্য এই দুটো সমান করে দেখবো যে এন স্কোয়ার ইকুয়াল টু কত আসছে। এন স্কোয়ার ইকুয়াল টু আসছে 4। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এন স্কোয়ার ইকুয়াল টু আসছে 4। তার মানে এন সমান হয়ে গেল কত? 2। তার মানে আমরা কি লিখতে পারি যে ওই বেরিলিয়াম 3+ যে আয়নটা এর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধের সমান। এইচ এর প্রথম কক্ষের ব্যাসার্ধের সমান। প্রথম কক্ষের ব্যাসার্ধের সমান। আচ্ছা, হয়ে গেল। এই মোটামুটি হয়ে গেল। এগুলো সবগুলোই মোটামুটি হয়ে গেল নাকি? কোনোটাই বাদ নেই। আগের যে প্রবলেমগুলো সেগুলো যেটা রয়ে গেছে করবি। এই পর্যন্ত আজকে থাকবে, থিওরি আর বাড়াবো না আজকে। একটু বইটা ফলো করবি, বইতেও কিছু গাণিতিক উদাহরণ দেওয়া আছে এবং থিওরিগুলো একটু বেশি করে পড়ে নিতে হবে ওখান থেকে। আমি হাইড্রোজেনের ওই যে প্রথম কক্ষের ব্যাসার্ধটা 0.529 অ্যাংস্ট্রম, এটা কি করে হলো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখ একবার, যদিও দরকার নেই ক্যালকুলেশনটা কি করে এলো, এটা প্রশ্ন যদি জাগে তোদের যে কোথা থেকে স্যার এটা এলো, তো একটা আমি করে দেখে দিচ্ছি। হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ R1 অফ H এটা সমান কি না এন স্কোয়ার জেড স্কোয়ার হয়, তাহলে এন এর জায়গায় 1 হবে। হ্যাঁ, এন এর জায়গায় 1 হবে, তাহলে 1 ইন্টু জেড স্কোয়ার 1, মানে আর এর যে ফর্মুলাটা ছিল আর কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার, সরি জেড স্কোয়ার নয়, এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এইটা তো ছিল আর এর ফর্মুলা। এই আর এর ফর্মুলাটাতে আমি ভ্যালুগুলো সব পুট করবো আর কি। তাহলে এটা
1 নয়, এটা হবে h। প্রথম কক্ষের জন্য আমি n এর মান 1 বসিয়ে দিয়েছি, আর নিচে হবে 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। হয়েছে? এবার দেখ এখানে সমস্ত যে রাশিগুলো দেওয়া আছে সবেরই মান আমাদের জানা আছে। হ্যাঁ, সবেরই মান জানা আছে না? কারণ h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, তাহলে h এর প্লাঙ্কের কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আমি সিজিএসে করলে মাইনাস 27, এইচটা হয়ে গেল উপরে বাই কত দেখ 4 ইন্টু পাই মানে কি 22/7, 22/7কে করলে ফ্র্যাকশনে 1.34 হয়, ইন্টু এম মানে কি ইলেকট্রনের ভর মুখস্থ আছে না? ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 28 গ্রামে, সিজিএস বলছি। আর এম এর পর আছে জেড তো 1 হাইড্রোজেনের জন্য, আর ই এর মান কত হয়? ই এর মান হচ্ছে ই এর মান ইউএসইউ তে হবে, সিজিএস করছি তো, ইউএসইউ এ হয় 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, তার কি স্কোয়ার হবে, তার এটা স্কোয়ার হবে। ক্যালকুলেটারে তোরা এটা করে দেখবি, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার এরকম একটা অর্ডারে চলে আসবে। এরকম একটা অর্ডারে চলে আসবে, দিয়ে তো ওটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে দেওয়া যায় আর কি। আমি দেখে দিচ্ছি একবার জুম আউট করে কি ব্যাপারটা হলো। শুধু ভ্যালুগুলো বসিয়েছি আর কিচ্ছু না, সব ভ্যালু আমার জানা আছে বলে আমি ভ্যালুগুলো সব বসিয়ে দিয়েছি। এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা করলে এটা কত আসবে, ওই যে ভ্যালুটা বলা হলো এটা সমান আসবে মোটামুটি ওই 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 cm। বুঝলি, সিজিএসে করেছি তো, দিয়ে এরকম একটা অর্ডারে দেখবি আসলে এই 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটারের জায়গায় আমি অ্যাংস্ট্রম কথাটা লিখে দিতে পারবো, তাহলে ওই জন্য এখানে হয়ে যাচ্ছে এটা 0.529 অ্যাংস্ট্রম। এইভাবে প্রথম কক্ষের ব্যাসার্ধটা নির্ণয় করা হয়েছে হাইড্রোজেনের। ঠিক আছে, এইভাবে হাইড্রোজেনে আমরা শক্তি, প্রথম কক্ষের শক্তি ওইভাবে নির্ণয় করবো, সব ভ্যালুগুলো বসিয়ে দিয়ে নির্ণয় করা যায়, সেটা শক্তি ক্যালকুলেশনের সময় দেখাবো। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ এর ফার্স্ট যে সিটটা আমি দিয়েছিলাম, সবাই যে যা নিজের মতো করেছিস, অনেকের হয়তো কিছু ভুলও হয়েছে, অনেক পারিসনি, অনেকে আবার করেওনি। যাই হোক, আমি ওইটা 3টে ভিডিওর মাধ্যমে এটা সলভ করেছি, সেই ভিডিওগুলো একটু দেখে নিবি, যারা করেছিস তারা মিলিয়ে নিবি, আর যেগুলো হয়নি সেগুলো একটু দেখে নিবি, আমি এটা পোস্ট করে দেবো ভিডিওগুলো। ঠিক আছে, শুধু ফার্স্ট চ্যাপ্টারটা? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারের যে প্রথম সিটটা আমি দিয়েছিলাম সবগুলোই হয়ে গেছিল কি? না স্যার। হ্যাঁ, ওটা আমি 3টে ভিডিও করেছি, ওটা আমি ইউটিউবে পোস্ট করবো, লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক ওখান থেকে দেখে নিবি। ঠিক আছে, সলিউশনগুলো। তারপরে দ্বিতীয় যে সিটটা দিয়েছিলাম ওটাও সলভ করবো, ওটা দিয়ে দেবো, দেখে নিতে হবে। আজকে এই পর্যন্তই থাক, এর পরের ক্লাসে বাদবাকি আমি শক্তির গণনা বা গতিবেগ কিভাবে গণনা করতে হবে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।